কেমন লাগছে ন্যাচারাল বিউটি আসাম গুয়াহাটির আমার জায়গা থেকে আমি রেকর্ডটা করছি আর ভাবলাম এত বলেছি আপনাদেরকে আসামের গুয়াহাটির ব্যাপারে পাহাড়ের ব্যাপারে পাহাড়িয়া মেয়ে আমি তো ওয়াই নট একটু দেখিয়ে দিই এখানে ন্যাচারাল বিউটি এত সুন্দর কেন আমি এত মিস করি গুয়াহাটিকে। তো কেমন লাগছে কমেন্ট সেকশন আগে কমেন্ট করে দিন। আজকে ঘটনায় যাব। প্রথম ঘটনাটা নিয়ে নিচ্ছি মামুনি পোদ্দার। ওর অ্যাকচুয়ালি বীরভূমে বাড়ি, বাট এখনও কলকাতায় আছে এবং মামুনির হাজব্যান্ডের সঙ্গে ঘটনাটা ঘটেছে। কিন্তু যারা ভাবছো এরকমভাবে ঘটনা শেয়ার করবে, কি করে দিতে পারো আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8011006740, নতুবা আমাদের মেইল আইডি কথায় গল্প @gmail.com, নতুবা আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম হ্যান্ডেল কথায় গল্প নামে, সেখানে পাঠিয়ে দিতে পারো। আর জানো তো এখানে সকলের ঘটনা শেয়ার করা হয়, জাস্ট একটাই রিকোয়েস্ট থাকে ঘটনাগুলো শুধুমাত্র যাতে আমাদের জন্য হয়। তো মামুনি পোদ্দারের ঘটনা আমি নিয়ে নিচ্ছি। একটু হয়তো সাউন্ড আসবে, বুঝতেই পারছো, একদম পুরো রাস্তার কিনারে আছি, তথাপিও আজকে না হয় স্টোরিটা এরকম করে, ঘটনাটা এরকম করেই শোনো। আচ্ছা, মামুনির হাজব্যান্ড তোমার তখন বীরভূমেই চাকরি করতেন। মামুনির বাচ্চা ছিল, ওর শ্বশুর শাশুড়ির সঙ্গেই থাকতো, কিন্তু হঠাৎ ওনার ট্রান্সফার হয়ে যায়। তো ট্রান্সফার যখন হয়ে যায় ডিসাইড করা হলো যেহেতু বাচ্চার মানে সেশন কমপ্লিট হয়নি, তো ততক্ষণ মামুনি ওর শ্বশুর শাশুড়ির সঙ্গে থাকবেন এবং ওনার যে হাজব্যান্ড যার নাম অজয় বাবু কলকাতায় শিফট করে যাবেন, কিছুদিন পিজিতে থাকবেন আর কি, ওই মেস করে থাকবেন। ঠিক আছে, ওরকম করে উনি তোমার সল্ট লেকের ওইদিকে উনি উঠেছেন, ওই নিউ টাউনের ওইদিকে। ঠিক আছে, তো পিজির করেছে, পিজি টিজিতেই থাকতো। তো জানুয়ারির ঠিক 20-21 তারিখের পর মানে যেহেতু মার্চেই তোমার 5-6 তারিখের মধ্যে বাচ্চার এক্সাম শেষ, তো ওরা চলে আসবে মামুনিরা। তো এখন তো ফ্ল্যাট দেখতে হবে, তো 1 BHK রেন্ট নেবে। তো ওরকম নিউ টাউনে একটা ফ্ল্যাট দেখলো। ফ্ল্যাট মানে কি, নিচে গ্রাউন্ড ফ্লোরে দুটো ফ্ল্যাট আছে, তারপর উপরে তো আছে, গ্রাউন্ড ফ্লোরের একটা ফ্ল্যাট খালি আছে 1 BHK। তারপরে আরও যে জায়গা আছে পার্কিংয়ের জন্য রেখেছে, যদিও উপরে অনেকগুলি ফ্লোরই আছে। গ্রাউন্ড ফ্লোরে শুধু দুটো 1 BHK 1 BHK। তো একটার মধ্যে থাকতে একটা ভাড়া হয়েছে। তো ওনার দেখে ভালোই লেগেছে, 3 জনের জন্য সাফিসিয়েন্ট। ঠিক আছে, আর হলরুমে একটা ডিভান পেতে দিলে মা বাবা আসলেও কোনো প্রবলেম নেই, ওরা শিফট করে যাবে ওইরকম টাইপের। ঠিক আছে, তো প্রথম যেদিন মামুনি তখন ওরা ঠিক করলো যে তোমার মার্চ মাসের 1 তারিখে, যেহেতু মার্চে আসবে, মার্চ মাসের 1 তারিখ থেকে ওরা ভাড়াটা নেবে। তো মার্চ মাসের 1 তারিখ অজয়বাবু ঢুকে যান সেই বাড়িতে। ঢুকে যাওয়ার পর মামুনিকে একটা কথা বললেন, আচ্ছা এই বাড়িটা কেন নিয়েছে জানো তো, ওখানে কুলারও আছে, ফ্যানও আছে। ঘটনাটা কিন্তু 2023 ওই মার্চের কথা বলছি। হ্যাঁ, তো ফ্যানও আছে, এভরিথিং আছে। আর কলকাতায় যে গরম পড়ে, কুলার এসি ছাড়া চলা একদম মানে আমরা চিন্তা করতেই পারি না। তো ঠিক আছে, ওটার জন্য সিলেক্ট করেছে। তো যখন প্রথম দিন যখন কাটালেন, তখন মামুনিকে একটা কথা বললেন যে জানো এই ঘরটা না কেমন যেন একটা ঘুমট। ভেবেছিলাম গ্রাউন্ড ফ্লোর একটু ঠান্ডা ঠান্ডা হবে, মানে কেমন যেন একটা ঘুমট। আর বলছে কি যে আমার না বেডরুমে গেলে আমার মাইন্ডটা আপসেট হয়ে যায়, আমার মুড অফ হয়ে যায়। তখন মামুনি নাকি আর কি করে বলেছেন যে ও দাঁত থাকতে তো দাঁতের মর্ম বুঝলে না, এখন বউ ছাড়া গেছে তো এখন বুঝবে, মানে ওরকম আর কি খুনসুটি করছিল। ঠিক আছে বলে তখন আমি এতটা সিরিয়াসলি নেইনি। আমি ভেবেছি হয়তো হতে পারে পিজিতে তো সবার সঙ্গে ছিল, তখন অতটা বুঝি না, এখন লোনলি ফিল করছে। তো বলছে আমরা তো চলেই আসবো, বাবুর 5 তারিখ এক্সাম শেষ হলেই চলে আসবো। মানে মামুনির কথা ছিল ছোটো দেওয়ারের সঙ্গে চলে আসবে কলকাতায়, ওর হাজব্যান্ড যাবে না। তারপরের দিন ভদ্রলোক হঠাৎ মিডিল রাত্রে মামুনিকে ফোন করে বললেন যে জানো একটা মানে প্রচণ্ড ভয় পেয়ে গেছেন, একদম হাঁপাচ্ছেন। বলে কী হচ্ছে, তুমি হাঁপাচ্ছ কেন? বলছে উনি লিভিং রুম থেকে কথা বলছেন যে উনি ওয়াশরুমে গেছেন, একটাই ওয়াশরুম যেটা লিভিং রুমের লাগোয়া, বেডরুমের সঙ্গে কিন্তু অ্যাটাচ ছিল না। তো যখন উনি ওয়াশরুম থেকে এসেছেন, উনি দেখছেন ওনার যে খাট, একটা মানে মামুনি যাওয়ার আগে খাট বাগেরা কিনে নিয়েছে। তো খাটের মধ্যে একজন তোমার ধরো 50 থেকে 55 বছরের একজন বয়স্ক, মানে ওই বয়সেরই লোক, বয়স্ক বলা ভুল হবে, প্রচণ্ড ডুকরে কাঁদছেন, পুরুষ মানুষ। আর প্রথমে মামুনির হাজব্যান্ড নাকি ভয় পেয়ে যায় অজয়বাবু, অ্যান্ড পরে যখন বললেন যে কে এখানে কি করছেন আপনি, আর ওনার নাকি চোখের নিমেষে উনি গায়েব হয়ে যান। যখন এই কথা মামুনিকে বললো, মামুনি বলছে হয়তো তুমি স্বপ্ন দেখছো, ঘুমের চোখে কি দেখেছো। হ্যাঁ, তুমি এরকম টেনশন নিও না, এরকম করে হাঁপাচ্ছ একা বাই চান্স যদি কিছু হয়ে যায়, শরীর খারাপ করে। তো ওনাকে অনেকক্ষণ নাকি বোঝানোর পর উনি চুপ হয়েছেন। কিন্তু অজয়বাবু পরে বলেছিলেন মামুনিকে যে উনি কিন্তু মানে পুরোপুরি ধাতস্থ হতে পারেননি, কারণ উনি নিজের চোখে দেখেছেন, তো ওটাকে কিন্তু একদম গুরুত্বহীনভাবে উনি নিতে পারেননি। এই ইনসিডেন্ট হওয়ার ঠিক ইমিডিয়েট, তার মানে 3 তারিখ, ধরো 3 তারিখের রাত্রের ঘটনা বলছি। 3 তারিখের রাত্রে কি হয়েছে, মামুনি তো কথা বলে ঘুমিয়েছে। তো তারপর না সকালবেলা দেখে ওনার হাজব্যান্ডের মোবাইল নট রিচেবল। হতে পারে অফিসে ঢুকলে অনেক সময় নট রিচেবল টাওয়ার পায় না।
ওমা 11টার সময় দেখি বীরভূমের বাড়িতে ওনার হাজব্যান্ড অজয়বাবু, মুখ টুক কেমন হয়ে গেছে, শুকিয়ে গেছে, তো ওরা তো ভয় পেয়ে গেছে, দেখে গায়ে ধুম জ্বর। তো তখন তো ডাক্তার বাগেরা দেখানো হয়েছে। তখন অজয়বাবু বলছে যে আমি প্রচণ্ড ভয় পেয়েছি, কালকে আমার সঙ্গে প্রচণ্ড বাজে একটা জিনিস হয়েছে। বলছি কী হয়েছে? তো বলছে আমি তোমাকে আগের দিন বলেছিলাম না একটা লোক, আমি লোকটার মুখ দেখেছি, ডুকরে ডুকরে কাঁদছিল। কালকে আমি ঘুমিয়ে গেছি তোমার সঙ্গে কথা বলার পর, তারপর আমি দেখি মিডিল রাত্রে আমার ঘুমটা ভেঙে যায় এবং দেখি আমার ঠিক উপরেই তো পাখাটা না, পাখাটার ওখানে ঝুলন্ত লাশ একটা ঝুলছে, এবং সেই মুখটা ওই ভদ্রলোকেরই ছিল যে ডুকরে ডুকরে কাঁদছিল। তো ওটা দেখে উনি এত ভয় পেয়েছেন, উনি নাকি ওই রুমে যে থাকেনি, পুরো রাতটা নাকি বাইরে কাটিয়েছেন, একদম রুমের বাইরেই কাটিয়েছেন, তুমি বলতে পারো গ্যারাজে কাটিয়েছেন। অ্যান্ড তারপর উনি মানে সকালবেলা ওনার কলিগকে ফোন করে ইমিডিয়েট একটা প্রাইভেট গাড়ি বুক করে বীরভূমে চলে এসেছেন। তখন ওর মা বলছে নিশ্চয়ই ঘরটার মধ্যে কিছু আছে, ও তো এরকম ভয় পায় না, আর এরকম না তো নতুন থাকছে ও একা একা। তো ওখানে ওনাদের নাকি একটা মনসা বাড়ির থান ছিল, মনসা বাড়ির ওখানে নিয়ে যাওয়া হয়েছে। তো উনি বলছেন যে না ভয় পেয়েছে, আর উনি বলেই দিয়েছেন, বলছে ও যেই ফ্ল্যাটে আছেন ওই ফ্ল্যাটে একটা আত্মা আটক হয়ে আছে, যে আত্মাটা হয়তো মানে অপঘাতে মৃত্যু হয়েছে, এবং অপঘাতে মৃত্যুর দরুন আত্মাটা কিন্তু ওই রুমটাই পার্টিকুলার বেডরুমেই অ্যাটাক হয়ে মানে আটকে রয়েছে। ও কিন্তু লিভিং রুমে, সত্যি লিভিং রুমে কিন্তু ওনার কোনো রকম মেহসুস হচ্ছে না। স্টার্টিং থেকেই বলছিলাম না যে ওনার বেডরুমে গেলে আপসেট হয়ে যেতেন, বেডরুমে ঘুমোট ঘুমোট লাগতো। তো ওই জায়গাটা পার্টিকুলার ওই রুমে আটকে রয়েছে। তো এই রুম তো আর থাকবেনই না। তো সঙ্গে সঙ্গে তখন দেন ফোন করলেন কলিগকে যে ইমিডিয়েট রুম দেখো, ওই রুমটা আমি ছাড়ছি। বলছে মাত্র গেছে, বলছে পরে বলবো কী হয়েছে, মাত্র তো গেছি, কিন্তু ওই রুমে থাকা যাবে না, ফ্যামিলি নিয়ে তো একদমই না, আমি একাও থাকবো না। তো কলিগদের মানে সবাইকে ডাক খোঁজ করে, সবাইকে জিজ্ঞেস করে, যাই হোক বললো যে রুম পাওয়া গেছে, কিন্তু 15 তারিখের আগে পাওয়া যাবে না, যে আছে সে 15 তারিখে ছাড়বে। বলছে ঠিক আছে, ওই কয়দিন না হয় 5 দিন লিভ নিয়ে নিই, আর কয়দিন না হয় হোটেলে থাকবো। তো তখন নাকি মামুনির দেওরও যায়, এবং মামুনির হাজব্যান্ড বলেছে ওই বাড়িতে আমি যাবো না, যা যা জিনিসপত্র নিয়েছি তুমি ভাই মিলে নিয়ে আসো। তো হোটেলে থাকছিলেন ভদ্রলোক ওনার বাচ্চাকে নিয়ে। তখন মামুনি আর ওর দেওর যায়, জিনিসপত্রগুলি ওরকম তো আহামরি কিছুই ছিল না। তো যাই হোক সব কিছু মানে করছেন, করার পর খাটটা রয়ে গেছিলো, বলে খাটটা 15 তারিখে, যেহেতু এই মাসের তো অলরেডি ভাড়া দেওয়া, তো 15 তারিখের পর যখন ওরা ঘরটা পেয়ে যাবে তখন খাটটা আর কি নিয়ে আসবে। তো ওই অপোজিটে বললাম না একটা ফ্যামিলি ছিল, ওখানে একজন ডোমেস্টিক হেল্পারের সঙ্গে দেখা হয়েছে, হাসলো। তো কারণ ওনারা তো জানতেন এখানে ফ্ল্যাটে মানুষ এসছে। তখন মামুনির তো বলছে আমার তো কিউরিওসিটি প্রচণ্ড হচ্ছিলো, আমি জিজ্ঞেস করে ফেলেছি আচ্ছা শুনুন না, এখানে কি কোনো কিছু হয়েছিল, এখানে কি কোনো প্রবলেম আছে এই ফ্ল্যাটটাতে? বলছে না বৌদিমণি, কোনো ওরকম তো কোনো প্রবলেম নেই, সবই তো ঠিকঠাক আছে, আমরা তো এতদিন ধরে কাজ করছি, কোনো প্রবলেম নেই, সবই ভালো ছিল। ইনফ্যাক্ট এখানে যারা ছিল ওরাও তো খুব ভালো ছিল, ওনার মেয়েকে বিয়ে দিয়েছে এখন, মানে ভদ্রলোক যে এরকম করে 2020 নভেম্বরে ওই ভদ্রলোক মানে মারা যায়। তো বলছে ভদ্রলোক মারা যায়, কী হয়েছিল না? বলছে কিছুই হয়নি, দাদাবাবু খুব ভালো ছিল, খুবই হাসি ফুর্তি করতো মেয়েটার, আমি তো এই বাড়িতে প্রায় 10 বছর ধরে কাজ করছি, তো ওই মেয়েটারও বিয়ে দিয়েছে দাদাভাই। মানে উনি কী করেছেন, ওনার চাকরি ছেড়ে বিজনেস করছিলেন, এবং মেয়ের জামাই থেকে কিছু টাকা দিয়েছিলেন, এবং যেহেতু করোনার সময় বুঝতেই পারছো সব কিছু বন্ধ করতে বাধ্য হয়েছিল, এবং ওই জিনিসটা উনি নিতে পারেননি। তখন নাকি মেয়ের বাড়িতে, মেয়ে ওই কলকাতার আশেপাশেই থাকেন, তোমার স্ত্রীকে পাঠিয়ে দেয়, এবং সেই রাত্রে উনি নাকি ওই মানে হ্যাং হয়ে যান আর কি ওনার বেডরুমে। মামুনি বলছে আরেকটা জিনিস আমার বর লক্ষ্য করেনি, আমি লক্ষ্য করেছি, উনি যেটার মধ্যে হ্যাং হয়েছিলেন না, রশিটা কিন্তু এখনও পুরো মানে আছে আর কি, কাটা হয়েছিল, কিন্তু ওই গোল ইয়েটাতে যে জায়গায় আর কি প্যাঁচানো হয়েছিল ওই জায়গায় কিন্তু রশিটা ছিল, পুরো কাটা হয়নি, আমি ওটা দেখেছি। তো এটা দেখার পর তো ওটা তো বুঝেই গেল, উনি 2 2 5 করেই ফেললেন, 2 2 4 করেই ফেললেন, 5 বলছি 4 করেই ফেললেন। তো তখন বলছে যে আমার মনে হয়, আমি ড্যাম শিওর, মনে হয় না, ড্যাম শিওর ওই যে আর কি এরকম কাজটা করেছিলেন, আত্মহত্যা করেছিলেন, ওনার আত্মায় স্টাক হয়েছিলেন। এবং আমি বললাম না প্রথম দিন অজয়বাবু দেখেছিলেন খুব মানে ডুকরে ডুকরে কাঁদছিলেন, একটা পুরুষ মানুষকে ওরকম ডুকরে ডুকরে কাদা দেখে না অজয়বাবুরও কিন্তু মনটা বিচলিত হয়ে গেছিলো। তো এই ছিল মামুনি পোদ্দারের পাঠানো একটি ঘটনা। কেমন লাগলো প্লিজ জানাতে ভুলো না, তোমরাও ঘটনা পাঠাও, সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন হয়ে থাকলে, কমেন্টে তো জানাও কেমন লাগলো এই এনভায়রনমেন্টে ভূতের গল্প। তো চলো আর দেরি করবো না, সঙ্গে সঙ্গে চলে যাব ইয়াসমিন বেগমের ঘটনায়। তো ইয়াসমিন মুর্শিদাবাদে থাকেন, এবং ওর বিয়ের পরে মানে ওর নিকাহের পরে ঘটনাটা ঘটেছিল।
ছোট ঘটনা শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে। তো ইয়াসমিনের বিয়ের পরে না ওর মানে মুর্শিদাবাদে একটু গ্রাম অঞ্চলে, তো তখন বলছে কি জানো দিদি, আমি একটা বাচ্চাকে দেখতে পেতাম, ওই ধরো বেশি না 5-6 বছরে, আর বাচ্চাটা না ধবধবা ফর্সা, মানে আমাদের ফর্সা একটা আলাদা, বাচ্চাটা যেমন অন্যরকমই ফর্সা। তো প্রথম প্রথম দেখা দিত আমাকে, হাসতো। তা আমি ভাবতাম যে নতুন বউ দেখতে, তো পাশের যেহেতু এখনো গ্রামের পরিবেশ আমাদের ওখানটা, তো হতে পারে গ্রামের বউকে দেখতে এসছে, নতুন বিয়ে করে এসছে তাই দেখতে এসছে। তো আমি হাসতাম, সব কিছু করতাম। বাট এটা না মানে আমার হাজব্যান্ডকেও বলেছে, হাজব্যান্ডও বলেছে হতে পারে পাশের কোনো আশেপাশের বাচ্চা তো কমই নেই, হতেই পারে। তো একদিন কি হয়েছে, ওর যেহেতু গ্রাম্য পরিবেশ, একটু ওয়াশরুমটা দূরে, তো ততক্ষণে বলছে আমার প্রায় 20 দিন হয়েই গেছে, সব কিছু তো চিনেই ফেলেছি, আমি ওয়াশরুমে যাব, তখন না একটা গাছের ইয়ে থেকে, বড় একটা কাঁঠাল গাছের সাইড থেকে বাচ্চাটা বেরিয়ে তখন ধরো 8টা 9টা, আর ছোটো বাচ্চা 8টা 9টার সময় বাইরে এখনও থাকে না আমাদের ওখানে, তাও বললামই তো 5-6 বছরে। তো ইয়াসমিন নাকি জিজ্ঞেস করেছে, কি গো বাবু, তুমি কোন বাড়ির ছেলে, তুমি এত রাত্রে আসছো, তোমার আম্মু বকবে না? তো না হেসে বলছে, এরকম করে মাথা নাড়িয়ে না আবার গাছের নিচে লুকিয়ে গেল। ওয়াশরুম করে আসার পর, ওর কাজ বিটানোর পর, ও এসে ওর হাজব্যান্ডকে বললো, জানো ওই বাচ্চাটাকে আবার দেখেছি। বলছে কোন বাচ্চা? বলছে ওই যে বললাম বারবার এসে আমার সঙ্গে দেখা করে যায়, ইয়ে করে যায়। তো বলছে কি বলছো তুমি, এরকম রাত্রে কোন বাচ্চাকে কি দেখতে, কি দেখেছো? তো ইয়াসমিন মানে বোঝাতে পারছে না ওর হাজব্যান্ডকে যে ওর কি মনে হচ্ছে, বা ওর নিজেও বুঝতে পারছে না অ্যাকচুয়ালি বাচ্চাটাকে ওই বা কেন দেখছে। তো হাজব্যান্ড বলছে দেখিও তো কোন বাচ্চা। বলছে ঠিক আছে। তো তার ঠিক 2 দিন পরে ও রান্নাঘরে তোমার ওই রাত্রের ভাতটা ফুটাচ্ছিল, ভাত হয়ে গেলে সবাইকে খাওয়া দেবে। তো হঠাৎ ও তো ওই ভাতটা ইয়ে করে রেখেছে, ওর পিঠের মধ্যে না এসে ধাপ্পা। তো ও না দেখে ওই বাচ্চাটা বলছে, হাসছে, বলছে তোমার কি খেলার কেউ নেই, তুমি যে আমার সঙ্গে এরকম লুকোচুরি খেলছো? ও না মাথা আবার নাড়াচ্ছে, নানি। তো বলছে ও ওটার জন্য তুমি আমার সঙ্গে খেলতে এসেছো? তো বলছে হ্যাঁ। তো যাই হোক, আবার ওই হাজব্যান্ডকে বলেছে, বলছে ডাকলে না কেন, আমি দেখতাম। তো তার ঠিক একদিন পরে বাচ্চাটাকে ওদের ইয়েতে বেডরুমে ও ইয়ে করে যে 30 মানে এসে না ওকে ধাক্কাচ্ছে উঠে, মানে খেলার জন্য। আর বেডরুমে তো সব কিছু লোক, বাচ্চাটাকে দেখেও প্রচণ্ড ভয় পেয়ে যায়, মানে সব দিকে লক করা, বাচ্চাটা আসবে কী করে। তো প্রচণ্ড ভয়, চিৎকার দেয়। চিৎকার শুনে হাজব্যান্ড উঠেছে, বলছে আমি বাচ্চাটাকে দেখেছি। তো বাচ্চাটাকে দেখেছি যখন, হাজব্যান্ড বলছে কি বলছো তুমি, কই বাচ্চা? কোনো বাচ্চা না, মাথার মধ্যে বাচ্চার ভূত। তো যাই হোক, বলছে যে তখন ওর আম্মুকে মানে শাশুড়িকে যখন সব কথা বললো, তো বলছে যে নতুন নতুন বিয়ে হয়েছে, হাওয়া বাতাসও লাগতে পারে, ঠিক আছে কিছুদিনের জন্য ওর ঘরে রেখে আয়, হ্যাঁ হয়তো মা বাবাকেও মিস করতে পারে, নানা রকম কারণ হতে পারে, 1 সপ্তাহ থেকে আসুক বৌমা। আচ্ছা, ওই দৌরানি উইদিন মানে বিয়ের ঠিক 1 মাসের মধ্যে ও কিন্তু কনসিভও করে নেয়। তো যখন কনসিভ করে নেয়, ওর মা বলছে যে ভয় পাচ্ছে, ইয়ে করছে, মানে ওর বাবার বাড়ি চলে যায়। যাওয়ার পর ওর আবার ডিসাইড করলো যে পুরো প্রেগনেন্সি ওখানেই থাকুক, এখানে ওর অসুবিধা হচ্ছে, বাচ্চারও হার্ম হতে পারে, মায়েরও হার্ম হতে পারে। তো ওর ইয়াসমিনের মাকে নাকি, আম্মুকে সব গিয়ে যখন বললো, ইয়াসমিনের আম্মু নাকি একজনের ফকিরের হুজুরের কাছে নিয়ে গেছে। তো হুজুর নাকি একটা মাদুলি দিয়েছেন, তাবিজ দিয়েছেন, ওটার পরে নাকি ইয়াসমিনের আর কোনো প্রবলেম হয়নি। ওর একটা ছেলে হয়, এবং ছেলে হওয়ার কিছুদিন পর যখন শ্বশুর বাড়ি ফিরে, বলে আর কোনো প্রবলেম হয়নি। সত্যি টিকটিকেও সত্যি বলছে। তো কোনো রকমের প্রবলেম হয়নি। কিন্তু জানো তো দিদি, আমার বাবুর যখন 1.5 বছর বয়স, আমার বাবু না এরকম করে তাকিয়ে যেমন হাসছে, কারোর সঙ্গে কথা বলছে, ইয়ে করছে, আমার না মনে প্রচণ্ড ভয় লাগা শুরু করলো, কারণ আমিও তো দেখতাম। আর আমার না কোথাও মনে হচ্ছে, ইনফ্যাক্ট আমাদের ওখানে হুজুরও বলছে যে হাওয়া লেগেছিল, হ্যাঁ একটা কোনো বাচ্চা হাওয়া লেগে গেছে। আর আমার তো মানে আমাকে বাঁধিয়ে দিয়েছে, আমাকে তাবিজ দিয়েছে, আমার বাচ্চার তো কোনো কিছু নেই। বাচ্চার যখন মানে বললাম তো 2 বছর হবে, তখন আবার যখন বাবার বাড়ি যায়, ওই ফকির থেকে কিন্তু আবার একটা মাদুলি নেয়। মাদুলিটা বাচ্চাকে ধারণ করার পর কিন্তু বাচ্চাও আর কোনো রকম মানে ওরকম হাসাহাসি বন্ধ করে দিয়েছে, অন্যদিকে তাকিয়ে কেউ নেই তথাপিও যে হাসে না, ওরকম করতো না, মানুষ দেখলেই হাসতো আর কি। তো পরে জানা যায়, মানে ইয়াসমিন বলছে আমি পরে জানতে পারি, আমার হাজব্যান্ডের তোমার 3 বছর পর একটা ওর ভাই হয়, যে 5-6 বছরে ওর নাকি খুব ভয়ঙ্করভাবে জল বসন্ত হয়েছিল, ওই হাম বলে, এবং ভেবেছিল কিওর হয়ে যাবে, কারণ তখনও যখনের কথা ইয়াসমিন বলছে, ছোট ছিল তো তখন, মানে ওই টোটকা করেই তো ইয়ে করতো, পট করে তো ডাক্তার দেখাতো না, মারা যায়। এবং ওকে নাকি ওদের বাড়িতেই কবরস্থ করা হয়েছিল। তো ওই তখনও ওই 5-6 বছরের বাচ্চাই ছিল। তো ইয়াসমিনের মতে হতে পারে, বলছে দিদি আমার মনে হয় যে ওটা আমার হাজব্যান্ডের ভাই হবে, কারণ ও খেলতে চাইতো আমার সঙ্গে, আমার বাচ্চাটার সঙ্গে।
তো ইয়াসমিনের ধারণা এটা ওর হাজব্যান্ডের ভাই হতেই পারে ইয়াসমিন, কারণ ওর বাচ্চা, অনেক বাচ্চারাই জানো তো জিনিসটা, মানে ওরা তো মৃত্যু জিনিসটাই বোঝে না, একসেপ্ট করা তো অনেক দূরের কথা। তো হতেই পারে, কারণ এই পৃথিবীতে এরকম অনেক কিছু হয়, এমন অনেক কিছুই হয় যেটার হয়তো যথাযোগ্য মানে একটা সলিউশন আমরা কেউ হয়তো দিতে পারবো না, বা সব প্রশ্নেরই উত্তর হয়নি। কেমন লাগলো ইয়াসমিনের ঘটনাটা জানাতে ভুলো না। আসামের গুয়াহাটির প্রকৃতি কেমন লাগছে সেটাও জানাতে ভুলো না, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের এপিসোডটা এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি দেখা হবে। টিল দেন বাই বাই, সি ইউ সুন, নমস্কার।